তো আমরা যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকের একটা সিরিজ চালু করেছিলাম। আজকে তারই স্ট্যাটিক জিকের দ্বিতীয় ক্লাস। আমি কিন্তু অলরেডি তোমাদের স্ট্যাটিক জিকের একটা ক্লাস আপলোড করেছি। তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখেছো, তারপরে কিন্তু এই ক্লাসটা করো। আর কিন্তু তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ এবং মিক্স জিকেও কিন্তু করিয়েছি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, এবং তার ক্লাস পিডিএফও তোমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করেছি। আমি তোমাদের ডিজিটাল যে নোটস, সম্পূর্ণ প্রিন্টেবল নোটস যেগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করছি এবং সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব খুবই তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো আজকে তোমাদের স্ট্যাটিক জিকের দ্বিতীয় ক্লাস। তোমরা প্রথম ক্লাসটা দেখে আসো, আমি বলবো, তাহলেই বুঝতে পারবে যে স্ট্যাটিক জিকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এমসিকিউর মাধ্যমে পুরো স্ট্যাটিক জিকেটা কভার করানোর চেষ্টা করছি। আ যেমন ধরো একটা প্রশ্ন দিলাম, তারপরে সেই প্রশ্ন রিলেটেড আর যে সমস্ত ইম্পোর্টেন্ট এক্সট্রা যে তথ্যগুলো, এক্সট্রা ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। ধরো আমি যেমন একটা প্রশ্ন দিলাম, কোনো একটা রাজ্যের লোকনৃত্য একটা কথা বললাম। এরপরে আমি যখন উত্তরটা বলব, তারপরে কিন্তু তোমাদের সেই রাজ্যের সমস্ত লোকনৃত্য বা অন্য রাজ্যেরও একটা দুটো রাজ্যের সমস্ত লোকনৃত্যগুলো কিন্তু কভার করিয়ে দেবো। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ স্ট্র্যাটেজি জিকে কভার করিয়ে দেবো। দেখো, এখন তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তাই কিন্তু তোমরা যত বেশি পারবে এমসিকিউ প্র্যাকটিস করো। তোমাদের থিওরি যতটা হয়েছে ততটা কিন্তু দেখে রাখো, রিভিশন দাও এবং কিন্তু বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। যতই তোমরা থিওরি পড়ো, পরীক্ষার হলে গিয়ে অনেক সময় কিন্তু জানা প্রশ্ন ভুল হয়ে যায়, কারণ অনেকের কিন্তু প্র্যাকটিসটা থাকে না। সেক্ষেত্রে এখন যত পারবে বেশি মক দাও এবং এমসিকিউ প্র্যাকটিস করো। তো আজকের ক্লাসে আমি প্রশ্ন এবং অপশনগুলো বলবো। তোমরা যেগুলো পারবে অপশনগুলো, মানে যে উত্তরগুলো পারবে সেগুলো ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। এবং ক্লাসের শেষে দেখবে তোমরা কিন্তু ২৫ টা প্রশ্ন রেখেছি। ২৫ টা প্রশ্ন, ২৫ টা বলছি, ২০ টা প্রশ্ন রেখেছি। তোমাদের ২০ টার মধ্যে দেখবে তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করেছো। পরিষ্কার? এতে তোমাদের কিন্তু কনফিডেন্সটাও বাড়বে। তো দেখো, প্র্যাকটিস করো এই সময়। আমি কিন্তু এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ রাখবো। তো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসের মাধ্যমে কিন্তু প্র্যাকটিসটা করবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দেখো। এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যাল ক্লাস, আর বাকি কিন্তু মিক্স জিকে এবং তোমাদের যে চ্যাপ্টার, মানে ইম্পর্টেন্ট যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে যেখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন এসছে বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গের, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু আমি আলাদাভাবে প্র্যাকটিস করে দিচ্ছি। ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এমসিকিউ প্রশ্নের মাধ্যমে প্র্যাকটিস করাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি বলছে? দেখো, অপশনস দেখো: প্রতিভা পাটিল, দ্রৌপদী মুর্মু, সুষমা স্বরাজ, ইন্দিরা গান্ধী। তো এখানে বলছে রাষ্ট্রপতির নাম, অর্থাৎ ভারতের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে? এখানে উত্তর কি হবে? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো। আমি বলছি উত্তরটা হবে কিন্তু অপশন নাম্বার ক, প্রতিভা পাটিল। ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে করবে। ইন্দিরা গান্ধী হচ্ছে আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরিষ্কার? দেখো, এবার একটু দেখে নিই আমরা ভারতের প্রথম মহিলা। ঠিক আছে? ভারতের প্রথম মহিলা বিভিন্ন, দেখো, প্রথমেই হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যেটা তোমাদের বললাম আমি, ইন্দিরা গান্ধী। তারপরে বলছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? উত্তর হবে কিরণ বেদি। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি। তারপরে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমারী। আর যদি নর্মাল বলে যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, তিনি কিন্তু হবেন গণেশ মাভলাঙ্কার, প্রথম স্পিকার। ঠিক আছে? যদি বলে প্রথম মহিলা স্পিকার, তাহলে তো মীরা কুমারী হবে, অথবা প্রথম মহিলা তো গণেশ মাভলাঙ্কারই হবে। অবশ্যই কিন্তু সেটা জেনে রাখবে। তার ভারতীয় প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার জেতেন, উত্তর কি হবে? মাদার টেরিজা। তিনি কিন্তু প্রথম নোবেল পুরস্কার জেতেন। ঠিক আছে? তার প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক মেডেল জেতে, কি হবে? কর্ণাম মালেশ্বরী। কত সালে? এটা হচ্ছে কিন্তু তোমাদের ২০০০ সালে যে সিডনি অলিম্পিক হয়েছিল, তাতে কিন্তু তিনি মেডেল জেতেন। এবং তিনি কিন্তু কিসে মেডেল জেতেন? উত্তর হবে ভারোত্তোলন, অর্থাৎ ওয়েট লিফটিংয়ে। পরবর্তী প্রশ্ন: প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, এটা কি হবে? এটা হবে তোমাদের আরতি সাহা। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, এটা উত্তর কিন্তু হবে আরতি সাহা। ঠিক আছে? চলে আসছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা, তো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে? দেখো, পরের প্রশ্ন বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশনস দেখি: ৮ই এপ্রিল, ৮ই মে, ৮ই মার্চ, ৮ই জুন। তো এখানে যদি বলে আন্তর্জাতিক নারী দিবস, তো তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট করো, আমি বলছি উত্তর। তো এখানে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের উত্তর হবে
8ই মার্চ, অপশন নাম্বার গ। ঠিক আছে, এবার আমরা গুরুত্বপূর্ণ মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো একটু এক নজরে চোখ বুলিয়ে নিই। দেখো একটু ছোট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 1ই মার্চ, 1ই মার্চ কি? 1ই মার্চ হচ্ছে বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস। 1ই মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস। 3ই মার্চ কি? বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, যেটা বললাম। 14ই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস। 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাদান দিবস। 18ই মার্চ বিশ্ব রিসাইক্লিং দিবস। 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস অর্থাৎ হ্যাপিনেস ডে এবং 21শে মার্চ কি বলছে? আন্তর্জাতিক বন দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ শহীদ দিবস, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের জন্মদিনটা এই যে 23শে মার্চ। এবং একটা তোমার মনে রাখবে, সেটা হচ্ছে তোমাদের 23শে জানুয়ারিও কিন্তু তোমাদের এটা পালন করা হয়। ঠিক আছে, তারপরে 24শে মার্চ কি বলছে? বিশ্ব যক্ষ্মা দিবস। 27শে মার্চ হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস। তো এই যে মার্চ মাসের গুরুত্বপূর্ণ যে দিবসগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। আমি কিন্তু এর আগের যে ক্লাসগুলো দিয়েছি অর্থাৎ মিক্স জিকে বলো অথবা তোমাদের স্ট্র্যাটেজিকের যে প্রথম ক্লাস, সেখানেও কিন্তু আমি গুরুত্বপূর্ণ দিবসের আলোচনা করেছি। সেখান থেকে একটা মাসের আমি সম্পূর্ণ ডিসকাস করে দিয়েছি। তো এই মাসে এই ক্লাসে তোমাদের মার্চ মাসেরটা করলে এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু বাকি যে সমস্ত তোমাদের মাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আমি কভার করে দেবো। পরিষ্কার এভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদের কভার করাবো আমি। পরবর্তী প্রশ্ন কি বলছে? ইউআরএল এর পুরো নাম কি? ইউআরএল তোমরা অনেকেই শুনেছো এটা। ইউআরএল এর বলছে পুরো নাম কি? অপশনসগুলো দেখি। ইউনিভার্সাল রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনাইটেড রিসোর্স লিঙ্ক, ইউনিক রিসোর্স লোকেশন। তো এখানে বলছে ইউআরএল। ঠিক আছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে কিন্তু অপশন নাম্বার খ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নাম দেখে নিই, ফুল ফর্মগুলো দেখে নিই। দেখো সিডি, আমরা সিডি অনেকে জানি, এখন যদিও সিডি তেমন একটা ইউজ হয় না। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিপিইউ, এটা তো খুবই সোজা, যারা স্কুলে পড়েছো তারা বেশিরভাগ ছাত্রছাত্রীরা জানো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা আমাদের যখন আমরা ক্লাস 5-এ কম্পিউটার শিখতাম তখনই কিন্তু প্রথমেই এটা আমাদের শেখানো হতো। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। জিআইএফ, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। জিআইএফ তোমরা জানো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যেখানেই বলো বা ফেসবুক বলো, সেখানে কিন্তু কমেন্ট সেকশন তোমরা যে দেখতে পারো বা হোয়াটসঅ্যাপেই অনেকে শেয়ার করে জিআইএফ, সেটাই কিন্তু দেখো। তারপরে এইচটিটিপি, এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। র্যাম, তোমরা সকলে জানো র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এবং হচ্ছে রম, রিড অনলি মেমোরি। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো। আমি কিন্তু পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ যে ফুল ফর্মগুলো সেগুলো কিন্তু একেবারে কমপ্লিট করে দেবো। দেখো প্রত্যেক ক্লাসে কিন্তু অল্প অল্প করে এগোবো। আমরা কিন্তু একেবারে সমস্ত কিছু করলে মাথা গুটিয়ে যাবে, সেক্ষেত্রে প্রত্যেক ক্লাসে কিন্তু অল্প করে এগোতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? চণ্ডী শতক গ্রন্থ কার লেখা? অপশনস দেখো। ক কালিদাস, খ বাণভট্ট, গ মধুসূদন রায়, ঘ কালিদাস। দুটো কালিদাস হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কালিদাস উত্তর। একটু বড় করে নিই, হবে না। তো এখানে উত্তর কি হবে? এখানে যদি বলি চণ্ডীশোক, তাহলে কিন্তু অপশন নাম্বার খ বাণভট্ট হয়ে গেল। এবার গুরুত্বপূর্ণ আমরা কিছু বইয়ের নাম দেখে নিই। দেখো আনন্দমঠ কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্য কিন্তু তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে। তারপর সত্যপ্রকাশ কে লিখেছেন? কার্শন দাস মলজি। নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভারতমুনি, এটাকে কিন্তু পঞ্চম বেদও বলা হয়। আর রঘুবংশম হচ্ছে কালিদাস লিখেছেন। তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে। আমি আগের ক্লাসে বা মিক্স জিকেতেও কিন্তু গুরুত্বপূর্ণ বই করিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন কি বলছে? চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশনস দেখো। অপশন নাম্বার ক কর্ণাটক, অপশন খ উত্তরপ্রদেশ, অপশন গ পশ্চিমবঙ্গ, অপশন ঘ উত্তরাখণ্ড। তো এখানে যদি বলে চন্দ্রপ্রভা অভয়ারণ্য, উত্তর কি হবে? তোমরা কমেন্ট করো। উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ উত্তরপ্রদেশ। ঠিক আছে, এবার আমরা গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সম্পর্কে একটু দেখিনি, কোথায় কি অভয়ারণ্য রয়েছে। দেখুন প্রথমে আমরা বলি তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা অভয়ারণ্যটা কোথায় রয়েছে? এটা হচ্ছে কর্ণাটক। সালিম আলি কোথায় রয়েছে? গোয়া। এটা দেখো সালিম আলি কিন্তু এটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। আর যেটা সালিম আলি ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু জম্মু কাশ্মীর হবে, সেটা কিন্তু একটুখানি কনফিউশন তৈরি করে। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় রয়েছে? বিহার। গান্ধীসাগর কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। ভদ্রা কোথায় রয়েছে? কর্ণাটক। সুলতানপুর কোথায় রয়েছে? হরিয়ানা। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। পরিষ্কার? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপশন ক দেখো হুগলি, অপশন খ চেনাব নদী, অপশন খ
গ বিয়াস নদী, অপশন ঘ মহানদী। তো হীরাকুদ, হীরাকুদ হচ্ছে যদি বলি হীরাকুদ কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু কোন নদীর উপর? এটা কিন্তু হবে অপশন নাম্বার ঘ মহানদী। ঠিক আছে? এবার একটু বাঁধ সম্পর্কে দেখে নিই। দেখো, প্রথমে যেটা তোমাদের বললামই যে হীরাকুদ বাঁধ হচ্ছে ওড়িশায় অবস্থিত। ওড়িশা, এখন তো উড়িষ্যা না, ওড়িশা হবে, নাম বানানটা একটু ভুল আছে। এটা ভারতের দীর্ঘতম বাঁধ এবং মহানদীর উপর অবস্থিত, সেটা আমি প্রথমেই বললাম। এই বলে ভারতের উচ্চতম, দেখো দীর্ঘতম হচ্ছে লম্বা, ঠিক আছে, আর উচ্চতম মানে হাইয়েস্ট। হাইয়েস্ট আর লংগেস্ট, লংগেস্ট হচ্ছে তোমাদের হীরাকুদ, আর হাইয়েস্ট যদি বলে তাহলে কিন্তু হবে তোমাদের তেহরি বাঁধ। সেটা কোথায়? এক সেকেন্ড। তেহরি বাঁধ সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপরে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে? এটা কিছু গুরুত্বপূর্ণ বাঁধ বাঁধ দেখে নিই আমরা। যেমন কি বাঁধ আছে এখানে? দেখো, উড়ি বাঁধ কোথায় আছে? জম্মু ও কাশ্মীর। ফারাক্কা বাঁধ হচ্ছে হুগলি নদী। তারপরে মেত্তুর বাঁধ কোথায় আছে? তামিলনাড়ু কাবেরী নদী, তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপর। নাগার্জুন সাগর আছে তোমাদের তেলেঙ্গানায় কৃষ্ণা নদীর ওপর। এবং উকাই বাঁধ কোথায় আছে? গুজরাটে, এটা তাপি নদীর ওপর। ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ বাঁধগুলো তোমরা দেখে রাখো, আমি কিন্তু আরও বাঁধ আলোচনা করব পরবর্তী ক্লাসে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অপশনস দেখো, অন্ধ্রপ্রদেশ, আসাম, কেরালা, তামিলনাড়ু। তোমরা যদি আমার আগের স্ট্যাটিক জিকের ক্লাসটা করেছো তাহলে কিন্তু এটার উত্তর তোমরা অনায়াসে দেখা মাত্রই উড়িয়ে দিতে পারবে। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এখানে যদি বলি আসামের লোকনৃত্যর নাম কি? আসামের নৃত্য হচ্ছে সাত্তারিয়া। কেরালার কি হবে? কেরালার দুটো, একটা হচ্ছে মোহিনীআট্টম, আর একটা তোমাদের মোহিনীআট্টম, আর একটা তোমাদের কি আছে? কথাকলি, দুটো। তামিলনাড়ু কি হবে? তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে। কুচিপুড়ি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম দেখে নিই একটুখানি আমরা। দেখো, কুচিপুড়ি সম্পর্কিত যামিনী কৃষ্ণমূর্তি খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, ভেম্পাতি চিন্না সত্যম খুব গুরুত্বপূর্ণ। অর্পণা সাথীসান, শোভা নাইডু, রাধা রেড্ডি, স্বপ্না সুন্দরী। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, দিতে পারে যে ইনি কোন নৃত্যের সাথে যুক্ত। পরিষ্কার? আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসিক্যাল ড্যান্সের সম্পর্কিত ব্যক্তি করিয়ে দেবো। অলরেডি কিন্তু আমি করিয়ে দিয়েছি কিছু কিছু, আর কিছু কিছু বাকি, সেগুলো কিন্তু ধীরে 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 কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? তো সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন আসে। অপশনস ক, নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, খ লন্ডন যুক্তরাষ্ট্র, ঘ জেনেভা সুইজারল্যান্ড, ঘ প্যারিস ফ্রান্স। সঠিক উত্তর কি হবে? দেখো, সঠিক উত্তর যারা তোমরা যেন অবশ্যই কমেন্ট করো, আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, জেনেভা সুইজারল্যান্ড। দেখো, একটা তোমাদের একটু পড়ে রাখি। দেখো, বেশিরভাগ কিন্তু যে ডাব্লু দিয়ে শুরু হয়, যেই তোমাদের ডাব্লিউটিও বলো, ডাব্লিউএইচ, হু বলো, মানে ডাব্লিউ দিয়ে যে সমস্ত যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগেরই কিন্তু যে সদর দপ্তর সেটা কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে, বেশিরভাগ কিন্তু। ঠিক আছে? যা হয়তো তোমরা কোনোটার উত্তর জানো না, তখন যদি প্রশ্নের অপশানে যদি জেনেভা থাকে, তাও একটা তোমরা কিন্তু গেসে একটা দিতে পারো। হয়ে গেল? তারপরে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ আমরা দেখে নিই সদর দপ্তর। দেখো, ইউনাইটেড নেশনস এটা হচ্ছে নিউ ইয়র্কে, ইউনেস্কো এটা হচ্ছে প্যারিসে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ওয়াশিংটন ডিসি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে সাংহাই চায়নাতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যেটা জেনেভা সুইজারল্যান্ড, সেটা তোমাদের বললাম যে ডাব্লিউ দিয়ে শুরু, বেশিরভাগগুলোই কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে। তার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মেলিনা, এটা কোথায় বলো? এটা হচ্ছে ফিলিপাইন্স। ঠিক আছে? দেখে নিই পরবর্তী প্রশ্ন কি বলছে। ড্রি কোথাকার উৎসব বলছে? দেখো, ক দেখো পশ্চিমবঙ্গ, খ অরুণাচল প্রদেশ, গ তামিলনাড়ু, ঘ কেরল। তো ড্রি যদি বলি আমি, এটার উত্তর কি হবে? তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি বলে দিচ্ছি এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, অরুণাচল প্রদেশ। ড্রি হচ্ছে অরুণাচল প্রদেশের নৃত্য। ঠিক আছে? এবার আমরা অরুণাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য দেখে নিই। দেখো, প্রথমে হচ্ছে অরুণাচল প্রদেশের অন্যান্য দেখো, সোলাং উৎসব, মোপিন, লোজার। লোজারটা কিন্তু অরুণাচল প্রদেশের নিউ ইয়ার। বিহারের গুরুত্বপূর্ণ উৎসব দেখে নিই। সামা চাকেবা, সারহুল, সোনপুর মেলা, যাতাযাতিন, বিদেশিয়া, রাজগীর মহোৎসব, ছট পূজা। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের উৎসব। হয়ে গেল? তারপরে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন দেখো, সিতার, অপশন খ সরোদ, অপশন গ তবলা, অপশন খ ভায়োলিন। তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর কি হবে? জাকির হোসেন। তোমরা সকলেই বেশিরভাগ ছেলেরা, ছাত্রছাত্রীরা চেনো জাকির হোসেন। তিনি কিন্তু হবে অপশন নাম্বার গ, তবলা। এটা কিন্তু খুব সোজা একটা প্রশ্ন। একটু যারা অবগত তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা পারবে। দেখো, তবলার ক্ষেত্রে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জেনে নিচ্ছি। দেখো, আল্লাহ রাখা খান, আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায় এবং পণ্ডিত কিশোর মহারাজ। ঠিক আছে? এবার আমরা উস্তাদ জাকির হোসেনের সম্পর্কে একটু দেখি, কারণ এনার সম্পর্কে কিন্তু প্রশ্নের বছর আসার সম্ভাবনাটা রয়েছে। দেখো, উনি পদ্মশ্রী পেয়েছিলেন। 1988 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 2002 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 2023 সালে,
সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 1990 সালে এবং তার একটা বই আছে, বইটার নাম কি? লাইফ ইন মিউজিক। এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশনস দেখো, ক ফুটবল, খ ক্রিকেট, গ হকি, ঘ কবাডি। তো যারা একটু ফলো করো খেলাধুলো তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি তোমাদের কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। ঠিক আছে? তারপরে দেখো কোন খেলার সাথে কোন কাপ যুক্ত একটু দেখে নিই আমরা। দেখো ঠিক আছে। দেখো হকি কি বলছে? হকির ক্ষেত্রে আগা খান কাপ, রঙ্গস্বামী কাপ, মহারাজা রঞ্জিত সিং কাপ, কাপ লেডি রতন টাটা কাপ, নেহেরু ট্রফি, এগুলো কিন্তু হকি। এগুলো মনে রাখবে। ব্যাডমিন্টনের সাথে দেখে নিই থমাস কাপ, ইউনেস কাপ, উবের কাপ, নারাঙ্গা কাপ, এগুলো কিন্তু দেখে রাখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। অপশনস দেখো, অপশন ক 1920, অপশন খ 1927, অপশন গ 1932, অপশন খ 1947। উত্তর কি হবে? এখানে উত্তর হবে কিন্তু তোমরা যারা জানো কমেন্ট করে উত্তর বলে দিচ্ছি। উত্তর হবে 1927 সাল। ঠিক আছে? এবার বর্তমানে যদি বলে ভারতের বর্তমানে হচ্ছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কি? উত্তর পিটি ঊষা। আর যদি প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম তিনি হবে কিন্তু দারাবজি টাটা। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। হয়ে গেল। এক সেকেন্ড বসে দিয়ে তারপরে প্রশ্ন কি বলছে? নাগানন্দ কাল লেখা আরেকটা বই। অপশন ক কালিদাস, অপশন খ পাণিনি, অপশন গ হর্ষবর্ধন, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। তো বলছে নাগানন্দ। নাগানন্দ কাল লেখা। এর উত্তর কি হবে? এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ হর্ষবর্ধন। নাগানন্দ কিন্তু হর্ষবর্ধন লিখেছিলেন। এবার কিছু আরেকটু বই দেখে নি। দেখো এবার একটু হর্ষবর্ধন কিন্তু মোটামুটি তিনি 3টে বই লিখেছিলেন। কি লিখেছিলেন একটু দেখি। দেখো রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, 3টে কিন্তু হর্ষবর্ধনের বই। কালিদাসের কিছু বই দেখে নিই আমরা। মেঘদূতম, ঋতুসংহার, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভবম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইগুলো। এবং এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? হরিসেন। এই হরিসেন কার সভাকবি ছিল সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি, একটু ছোট করে নিই। জ্যোতিষ্ক সম্পর্কিত বিদ্যাকে কি বলে? অপশনস দেখো, অ্যাস্ট্রোনমি, অপশন খ অ্যাস্ট্রোলজি, অপশন গ এন্টোমোলজি, অপশন ঘ অ্যাটমোলজি। তো এখানে কি হবে বলছে? জ্যোতিষ্ক সম্পর্কিত বিদ্যা। তো এটা কি হবে? এটা কিন্তু হবে অপশন নাম্বার ক অ্যাস্ট্রোনমি। ঠিক আছে? আমরা কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে দেখি। দেখো ব্যক্তি স্বতন্ত্র বিদ্যাকে কি বলা হয়? এটা হচ্ছে অটোলজি বলা হয়। উদ্ভিদ বিদ্যাকে বলা হয় বটানি, মাধ্যাকর্ষণ বিদ্যাকে বলা হয় ব্যারোলজি, ফল বিজ্ঞানকে বলা হয় কার্পোলজি, মানচিত্র সংক্রান্ত বিদ্যাকে কার্টোগ্রাফি এবং আবহবিদ্যাকে ক্লাইমেটোলজি। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে দেখবে, আমি কিন্তু আরো আলোচনা করব। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি বলছে? নেইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? অপশনস দেখো, ক জাপান, খ আমেরিকা, গ ইতালি, ঘ চীন। এটার উত্তর করো। নেইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর ক জাপান। ঠিক আছে? আমরা কিছু গোয়েন্দা সংস্থা সম্পর্কে দেখিনি। দেখো দক্ষিণ আফ্রিকার সংস্থা কি বলে? এটা হচ্ছে বস, ব্যুরো অফ স্টেট সিকিউরিটি। ঠিক আছে? জার্মানির কি? জার্মানি বিএনডি, বান্দেশ নাচিরিচটেন ভিনেস্ট। নামগুলো এক একটা সুন্দর নাম, উচ্চারণ করা মুশকিল। তারপরে দেখো উত্তর কোরিয়া কি বলছে? উত্তর কোরিয়া হচ্ছে স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ইজিপ্টের হচ্ছে মুখবরাত। এগুলো কিন্তু ভালো করে দেখবে, যেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে? বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষায়। তো বলছে আদি কবি নামে কে পরিচিত? 16 নম্বর প্রশ্ন। অপশন ক পাণিনি, অপশন খ বাল্মীকি, অপশন গ কালিদাস, অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে হচ্ছে আদি কবি। এটা কি হবে? যারা জানো কমেন্ট করো। সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে কিন্তু অপশন খ বাল্মীকি। ঠিক আছে? এবার আমরা কিছু দেখিনি কাকে কি বলা হতো, কিছু একটা গুরুত্বপূর্ণ। দেখো রাজাজি কাকে বলা হতো? রাজাজি হচ্ছে শ্রী রাজাগোপালাচারী। আচার্য বলা হতো বিনোবা ভাবে। লৌহ মানব কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেল। পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং বাপুজি কাকে বলা হয়? তিনি হচ্ছে মহাত্মা গান্ধী। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে যে কাকে কি বলা হতো। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি। পৃথিবীর যমজ গ্রহ কোনটা? দেখো অপশন ক বুধ, অপশন খ মঙ্গল, অপশন গ বৃহস্পতি, অপশন ঘ শুক্র। দেখো কিছু কিছু প্রশ্ন বা উত্তর একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে, কারণ টাইপিংয়ের সময় একটু ভুল হয়ে যায়। দেখো বলছে পৃথিবীর যমজ গ্রহ হলো কোনটা? দেখো এখানে যারা একটুখানি পড়াশোনা করে বা একটুখানি যাদের একটু অবগত তারা কিন্তু অবশ্যই বলতে পারবে। এটা উত্তর খুবই সোজা। উত্তর হবে কিন্তু অপশন ঘ শুক্র। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি। এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1932, অপশন খ 1933, অপশন গ 1934, অপশন গ 1935।
তো বলছে এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা? উত্তর কি হবে? যারা জানো অবশ্যই কমেন্ট করো, উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক 1932। পরবর্তী প্রশ্ন কি বলছে? উত্তর রেলপথের সদর দপ্তর কোথায়? উত্তর ভারতে যে রেলপথ আছে উত্তর রেলপথে, সে সদর দপ্তর কোথায়? অপশন ক দিল্লি, অপশন খ কলকাতা, অপশন গ মুম্বাই, অপশন ঘ উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো এখানে উত্তর কি হবে? অপশন দেখে কিন্তু একটা আন্দাজে তোমরা উত্তর দিতে পারবে। কলকাতা হবে না। কলকাতা কোথায়? ভারতের এই পূর্ব দিকে কলকাতা, মুম্বাই এদিকে। উত্তরপ্রদেশ বলতে পারো, হতে পারে দিল্লি এখানে। তো এখানে তোমরা ধর উত্তর দিকে নিশ্চয়ই এগুলোতে তো হবে না। কি হবে এখানে উত্তর? একটুখানি তোমরা যদি বুদ্ধি লাগিয়ে করতে পারবে, এটা উত্তর হবে কিন্তু অপশন ক দিল্লি। ঠিক আছে, এবার আমরা গুরুত্বপূর্ণ যে সদর দপ্তরগুলো রয়েছে সেটা দেখে নিই। দেখো, ইস্টার্ন রেলওয়ের কথা, ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ তোমাদের পূর্ব রেল সেটা হচ্ছে তোমাদের কলকাতা। নর্দার্ন রেলওয়ে উত্তর রেল সেটা হচ্ছে দিল্লি। সাউদার্ন সেটা হচ্ছে চেন্নাই তামিলনাড়ু। ওয়েস্টার্ন কোথায়? ওয়েস্টার্ন হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র, এবং সেন্ট্রালটাও কিন্তু মুম্বাই মহারাষ্ট্র। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্নটা, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখো। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের, যেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে নারকেল উৎপাদন প্রথম? 4টে অপশনস দেখো, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এটার উত্তর আমি বলবো না, এটার উত্তর তোমরা কমেন্ট করবো। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এই ছিল আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে জানাও। আর ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। আর তোমাদের পিডিএফের জন্য কি করে? পিডিএফের জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদের ডিজিটাল নোটস, আমি কিন্তু প্রিন্টেবল পিডিএফ আমি তোমাদের নিয়ে আসবো। সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে, কাজ চলছে। আর তোমাদের অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো চলছিল, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ইম্পর্টেন্ট চ্যাপ্টারে, সেগুলো কিন্তু আসবে। আজকালকের মধ্যে তোমাদের বিজয়নগর যে এম্পায়ার আছে, বিজয়নগর সাম্রাজ্য, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করিয়ে দেবো। বাকি সাবজেক্টটাও কিন্তু করিয়ে দেবো সাথে সাথে। আর বাকি তোমাদের মিক্স জিকেও করাবো আমি। আর কয়েকটা মক টেস্টের আমি ব্যবস্থা করছি, সেগুলো তোমাদের বাড়িতে বসে তোমরা দিতে পারো। সেই মক টেস্ট কিন্তু আমি নেব। পরিষ্কার? আর তোমরা তো আমি জানি শুধুমাত্র গ্রুপ ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ বি কে টার্গেট করছো না। মানে যেহেতু সামনে পরীক্ষা আছে তাই এটার জন্য পড়ছো, তবে তোমরা আমি জানি অন্যান্য পরীক্ষার জন্যও প্রিপারেশন অবশ্যই নিচ্ছ। তো আমি কিন্তু সেই এক্সামেরও আমি কিছু প্ল্যান করছি, তো সেগুলো কিন্তু আমি আনবো, সেগুলো তোমরা জানতে পারবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন ক্লাস নিয়ে।